প্রিয় ছাত্র, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা মন দিয়ে করছো। আজ ক্লাস 12-এর একটা কবিতা তোমাদের সাথে আলোচনা করব। ছোট কবিতা আর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুই দিকেই সীমাবদ্ধতা আমার কিছু রয়েছে, তা সত্ত্বেও ভিডিওটা তৈরি করছি। কিছু ভুল থাকতেই পারে, অসুবিধার মধ্যে তৈরি করছি ভিডিওটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ভালো লাগবে এবং পড়ার সুবিধা হবে। যে কবিতাটা তোমাদের আজকে পাঠ দেবো সেটার নাম হলো, কবিতার নাম হলো ক্রন্দনরতা জননীর পাশে। কবির নাম মৃদুল দাশগুপ্ত। কবিতাটা তোমাদের লাইন বাই লাইন আমি আলোচনা করে দেব, তাই তোমাদের যে টেক্সট বইটা আছে সেই বইটা তোমরা বের করবে। এখন কবিতা পাঠ করতে গেলে কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হয়। কবিতা পাঠের কিছু নিয়ম আছে, সেইগুলো আমরা অনুসরণ করব। তোমরা এগুলো সবাই জানো যে একটা কবিতা পাঠ করতে গেলে কি কি আমাদের করা উচিত। তো এই কবিতা লেখা হয় একটা বিশেষ কারণে। আমাদের মনের ভাব, আমাদের অভিব্যক্তি, আমাদের কিছু বলার বিষয় থাকে যেগুলো হয়তো আমরা সবাই অনেকেই চিৎকার করে বলতে পারি না, কিন্তু আমরা আমাদের সৃজনমূলক কাজের মধ্য দিয়ে সেগুলো বলতে পারি, মানুষের কাছে পৌঁছাতে আমরা পারি। যেমন ধরো, কোনো আর্টিস্ট আছে যিনি তার ছবি আঁকার মধ্য দিয়ে সমাজের কোনো বিশেষ ঘটনাকে সে তুলে ধরতে পারে। আবার যিনি লিখেন, সাহিত্যিক, কবিও হতে পারে, উপন্যাসিকও হতে পারে, প্রাবন্ধিকও হতে পারেন, যে কেউ, তিনিও তার লেখার মধ্য দিয়ে কোনো একটা বিষয়কে জনগণের মাঝে, পাঠকের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ আমরা বলতেই পারি যে আমাদের কিছু প্রতিবাদ থাকতে পারে, কিছু মেসেজ থাকতে পারে, যেগুলো আমরা আমাদের এই লেখার মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারি। তো সেরকমই এই কবিতাটা, কবি সম্পর্কে জানার আগে কবিতার একটু পটভূমি সম্পর্কে আলোচনা করে নিতে পারি। কারণ আমরা জানি সাহিত্য কোনো নিছক কল্পনার বিষয় নয়। আমরা যাই কল্পনা করি কেন, তার মূল কিন্তু, তার শিকড় কিন্তু আমাদের এই সমাজের মধ্যেই রয়েছে। তাই সাহিত্যকে আমরা বলে থাকি সমাজের দর্পণ। যা কিছুই থাক না কেন, তার মধ্যে মূল যেটা থাকে সেটা কিন্তু সমাজের একটা কথাই থাকে। অর্থাৎ সমাজ ব্যতি রেখে বা বাদ দিয়ে কোনো দিন কিন্তু সৃজনমূলক কোনো কিছু, কবিতা, উপন্যাস, যা কিছুই বলি, তা হয় না। তাই এই কবিতাটা পাঠ করার আগে আমরা একটু জেনে নিই কবিতার পটভূমিটা কী। যদিও যেটা আমরা এই বলবো তার বাইরেও কিন্তু কবিতাটাকে একটা সার্বজনীন বিষয় দিয়েও কিন্তু আমরা ভাবতেও পারি, এটাকে বাদ দিয়েও। তো কবিতাটা রচনা হয়েছিল 2006 সালে। তখন আমাদের পশ্চিমবাংলায় এক রাজনৈতিক অস্থিরতা চলছিল। কিসের রাজনৈতিক অস্থিরতা? কেন সেই রাজনৈতিক অস্থিরতা? সেই সময় সিঙ্গুর এবং নন্দীগ্রাম, সিঙ্গুর হচ্ছে হুগলি জেলা এবং নন্দীগ্রাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলায়, আমাদের খুব সামনেই, বেশি দূরে নয়। তো সেই নন্দীগ্রাম এবং সিঙ্গুরে কৃষি জমিকে ভিত্তি করে এক প্রবল আন্দোলন
তৈরি হয়েছিল। সে সময় ক্ষমতাসীন সরকার কৃষির উপর ভিত্তি করে এবং শিল্পকে ভবিষ্যৎ ভেবে শিল্প স্থাপনের একটা চেষ্টা করছিল, যাতে আমাদের এখানে কর্মসংস্থানের অনেক সুযোগ হয় ভবিষ্যতে। কিন্তু দেখা গেল যে কিছু উর্বর জমির উপর দেওয়া হয়েছিল শিল্প গোষ্ঠীকে, যে তারা সেখানে শিল্প স্থাপন করবেন। এতে করে কি হলো, যারা ওই জমির মালিক তারা কিন্তু এটা মানতে পারলো না এবং তারা ভাবলো যে তাদের যে উর্বর জমি, যেখানে তাদের অন্ন বস্ত্র বাসস্থান সমস্ত কিছু যেখানে যা থেকে নির্বাহ হয়, তাকে তারা কোনোভাবেই দিতে চায় না। প্রবল আন্দোলন সংঘটিত হলো সেই সময় সরকারের উপর, ক্ষমতাসীন সরকারের উপর। বিরোধী গোষ্ঠী যারা ছিলেন তারা আন্দোলনটাকে সংঘবদ্ধ করলেন এবং সেই আন্দোলনের ফলশ্রুতি হিসাবে একটা সময় শিল্প স্থাপন বন্ধ হয়ে গেল। তো এই পটভূমি ছিল, এই মধ্যে বিভিন্ন রকম ঘটনা যেগুলো আমাদের অভিপ্রেত নয়, সেই ধরনের কিছু ঘটনা সংঘটিত হয়েছিল, যেটা আমাদের জীবনযাত্রার প্রতি প্রবলভাবে প্রত্যেক মানুষের, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা রয়েছেন সবাইকে নাড়া দিয়েছিল। কবিও একজন সংবেদনশীল মানুষ এবং তার মনেও প্রভাব পড়েছিল এবং তিনি তার কবিতার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। তো কবির নাম মৃদুল দাশগুপ্ত। কবির জন্ম 1954 খ্রিস্টাব্দে, মতান্তরে 1955। হুগলি জেলার শ্রীরামপুরে কবির জন্ম হয়। পিতার নাম জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। কবির বাল্যজীবন কাটে শ্রীরামপুরে, হুগলি শ্রীরামপুর। কবি সাংবাদিক হিসেবেই তার জীবন অতিবাহিত করেছেন, যদিও ছাত্রাবস্থায় যখন শ্রীরামপুরের পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ শুরু করেন, শ্রীরামপুরের ইউনিয়ন ইনস্টিটিউটে উচ্চ মাধ্যমিকও পাশ করেন, উত্তরপাড়ার প্যারিমোহন কলেজ থেকে জীববিজ্ঞানের স্নাতক হন। পরবর্তীতে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে নিযুক্ত হলেও পরবর্তীতে লেখালেখির জগৎকেই তিনি বেছে নেন এবং সাংবাদিক হিসেবে তিনি তার জীবন চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত। বর্তমানে তিনি আজকাল পত্রিকার সাথে যুক্ত আছেন। আজকাল পত্রিকা ছাড়াও তিনি একাধিক পত্রিকায় কাজ করছেন। তার কয়েকটা কাব্যগ্রন্থর মধ্যে সোনার বুদবুদ, জলপাই কাঠের এসরা, যেটা তার প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি বা আজ যে কবিতাটা আমরা পড়ব, সেটা তার ধানক্ষেত কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। ক্রন্দনরতা মানে কি? ক্রন্দন মানে কান্না, কাঁদছে। ক্রন্দনরতা জননীর পাশে, একজন ক্রন্দনরতা যিনি কেঁদেই চলেছেন, কাঁদার মধ্যেই ব্যস্ত রয়েছেন, কাঁদছেন, সেই জননীর পাশে। স্বাভাবিক অর্থে আমরা জননী মানে মা জানি, কিন্তু এখানে জননী অর্থে আমার দেশের কথা বলা হচ্ছে। তো সেই ক্রন্দনরতা জননীর পাশে, জননী কাঁদছে কেন? কেউ তো এমনি এমনি কাঁদে না, দেশও এমনি এমনি কাঁদে না। কাঁদার নিশ্চিত কারণ আছে। আমাদের বিভিন্ন রকম নিষ্পেষণ, অত্যাচার, অভাব থাকতে পারে। এই সমস্ত কারণেই কিন্তু আমরা, জননী আমাদের কাঁদে, দেশ জননীও কাঁদে সে কারণে। তো সেই একটা দেশ জননী যে কাঁদছে, ওই বিপন্ন যে সময়, সেই বিপন্ন সময়ের কথাই কবি কিন্তু এই কবিতায় বলছেন। অর্থাৎ
আলোচ্য যে কবিতার এখন বলতে যে যে সময়, সেটা বলছে বিপন্ন সময়ের কথা। তাহলে আমরা কবিতাটা শুরু করি একটু, প্রথমত আলোচনা লাইন বাই লাইনই পড়ি কবিতাটা। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। ক্রন্দনরতা জননী বলতে এখানে জননীর পাশে বলতে দেশ জননীর কথাই বলা হয়েছে। আর এখন বলতে সেই বিপন্ন সময়ের কথা বলা হয়েছে, যখন রাষ্ট্রীয় পীড়নে জর্জরিত জননী এবং জন্মভূমি। কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। যখন দেশ জননী বিপন্ন হয়ে গেছেন, সেই সময় আমরা যদি তার পাশে না থাকি, তাহলে আমাদের জীবনের যা কিছু কাজ আছে, যাই করি না কেন, সব কিছুই অর্থহীন হয়ে পড়ে। সে লেখাও হতে পারে, গান গাওয়াও হতে পারে, বা আঁকাআঁকিও হতে পারে। অর্থাৎ বিপন্ন সময়ে বিপন্ন মানুষের পাশে, বিপন্ন দেশ জননীর পাশে আমাদের প্রত্যেকেরই কিন্তু পাশে দাঁড়ানো দরকার, না হলে সব অর্থহীন হয়ে পড়ে। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। আমরা যদি নিহত ভাই, আমাদের সেটা সহোদরও হতে পারে, আমার সহনাগরিক হতে পারে, আমার প্রতিবেশী হতে পারে, বন্ধুস্থানীয় হতে পারে, যে কোনো মানুষই হতে পারে, পরিচিত, আমরা তাকে ভ্রাতৃত্ববোধেই কিন্তু ভাবতে পারি। তাহলে এই রকম নিহত ভাইয়ের যখন মৃতদেহ আমরা দেখব, সেই মৃতদেহ দেখে আমাদের প্রতিক্রিয়া কী হবে? আমরা কি সেটা দেখে কাঁদবো, হাসবো, কি করব? আমাদের রাগ হবে না? অবশ্যই হবে। তাই কবি বলছেন, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। রাগ হওয়াটাই স্বাভাবিক। নিহত যিনি হয়েছেন, বিভিন্ন কারণেই সে নিহত হতে পারে, খুন হতে পারে, খুনই হবে, যেরকম পরিস্থিতি সেই সময় ছিল, তো সেই বিপন্ন সময়ের কথাই বলছেন। তো খুন যদি হয়, তো তাকে দেখে তো আমাদের ক্রোধ জন্মানোটাই স্বাভাবিক। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। নিহত ভাইয়ের মৃতদেহ দেখে যদি আমাদের ক্রোধ না হয়, আমাদের যদি রাগ না জন্মে শরীরের মধ্যে, মনের মধ্যে, তাহলে আমাদের এই যে ভালোবাসার কথা আমরা বলি, এই যে সমাজের কথা বলি, সুন্দর সমাজ, সুশীল সমাজ, কত সব বিশেষণেই না আমরা বিশেষিত করি, কিন্তু এই বিশেষণগুলো কিন্তু তখন অর্থহীন হয়ে পড়ে, তার কোনো দাম থাকে না। কিসের মূল্যবোধ? আমাদের অনেক মূল্যবোধ রয়েছে। মূল্যবোধ বলতে আমাদের কিছু ভ্যালু, যেগুলো আমরা যুগ যুগান্ত ধরে বংশানুক্রমিকভাবে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে, আমাদের সমাজের কাছ থেকে পেয়ে আসছি। বিভিন্ন রকম মূল্যবোধ আমরা বহন করে চলি। অপরের দুঃখে কাতর হওয়া, যে অসহায় তাকে সাহায্য করা, তো এরকম অনেক কিছু মূল্যবোধ রয়েছে। তো সেই মূল্যবোধগুলো আমাদের কিন্তু অর্থহীন হয়ে পড়ে যদি নিহত ভাইয়ের মৃতদেহ দেখে আমাদের ক্রোধ না জন্মে। অন্যায়ভাবে যাকে খুন করা হয়েছে, যাকে মেরে ফেলা হয়েছে, সেই তার মৃতদেহ দেখে যদি আমাদের ক্রোধ না জন্মে, তাহলে তো সেটা অস্বাভাবিক বলেই মনে হয়। তো ক্রোধটা জন্মানোটাই স্বাভাবিক। তো যদি না জন্মে, তাহলে আমাদের এই ভালোবাসা, এই সমাজ, সমস্ত কিছুই, মূল্যবোধ সব বেকার, এর তো কোনো মূল্য থাকে না তখন। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? সেই অশান্ত পরিবেশে প্রত্যেক মানুষের
জীবনের যেন একটা স্বাভাবিক যে ছন্দ, যে গতি ছিল, তা আর নেই। মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত নয়, নিখোঁজ হয়ে গেছে মেয়ে। সে সময় একটা ঘটনা ঘটেছিল তাপসী মালিক সম্পর্কিত, যাকে খুন করে দেওয়া হয়েছিল, ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং তাকে পাওয়া গিয়েছিল নৃশংসভাবে। তার কথাই কবি এখানে সেই দিকেই ইঙ্গিত করেছেন। তো যে মেয়ে নিখোঁজ, তার সারা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, জঙ্গলে তাকে পাওয়া গেছে, কি করব তখন? সেই সময় আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন একজন মানুষের, একজন সুনাগরিকের কি করা উচিত? তখন কি আকাশের দিকে তাকাবো, বিধির বিচার চাইবো ভগবানের কাছে? এটা কি আমার উচিত, না কি করব? এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা ঘটেছিল, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদের কি করা উচিত? রাষ্ট্রীয় শক্তির উপর, আমাদের শাসকদের উপর, প্রশাসনের উপর আমাদের বিষোদ্গার করা উচিত, আমাদের প্রতিবাদ করা উচিত। কিন্তু এই যে প্রতিবাদ মানেই কিন্তু মারামারি, কাটাকাটি, ঝগড়াঝগড়ি নয়। প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হতে পারে। সবাই গলা উঁচিয়ে জোর করে কথা বলতে পারে না। বিভিন্ন জনের প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হয়। যিনি লেখক, তিনি তার লেখার মাধ্যমে, যিনি গায়ক, তিনি তার গানের মাধ্যমে, যিনি সুরকার, তার কোনো গানের উপর সুর দিয়ে, যে যার বিষয়ে দক্ষতা রয়েছে, যে যেটা পারে, সে নিজের মতো করে সেই ঘটনার প্রতিবাদ করতে পারে। সবাই কিন্তু বন্দুক নিয়ে, লাঠি সড়কি নিয়ে সম্মুখ সমরে উপস্থিত হতে পারে না। কলমের জোর কিন্তু তরবারির চাইতে অনেক বেশি। যুগে যুগে তাই লেখকদের একটা আলাদা জায়গাও রয়েছে। লেখার মাধ্যমে সে তার প্রতিবাদ করবে। কবিও তাই এখানে বলছেন, সে কিন্তু বিধির বিচারের জন্য অপেক্ষা করতে পারে না, তার পক্ষে সেটা সম্ভব নয়। সে কি করবে? আমি কি করব, তুমি কি করব, প্রত্যেকের কিন্তু মধ্যে, সবাইকার এক নয় কিন্তু। আমার একরকম হতে পারে, তোমাদের একরকম হতে পারে, অন্যজনের একরকম হতে পারে। সবাইকার প্রতিবাদের ভাষা আলাদা হতে পারে, মাধ্যম আলাদা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখানে কবি মৃদুল দাশগুপ্ত, তিনি যে মাধ্যমটা গ্রহণ করেছেন, তিনি যে মাধ্যমে নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করেন, তিনি যেটা ভালো পারেন, তার মাধ্যমেই কিন্তু প্রতিবাদ জানাবেন। তাই তিনি বলছেন, আমি তা পারি না। কবি কিন্তু বিধির বিচার চাইতে পারে না, তার মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। সে কি করতে পারে? যা পারি কেবল সেই কবিতায় জাগে। মৃদুল দাশগুপ্ত একজন সাংবাদিক, একজন লেখক, একজন সৃজনশীল ব্যক্তিত্ব, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সংবেদনশীল মানুষ। তিনি তার সৃজনাত্মক কর্মের মধ্য দিয়ে তার প্রতিবাদ অপরের কাছে পৌঁছে দিতে পারে, সকলকে জানাতে পারে, শাসক গোষ্ঠীকে জানাতে পারে। তার প্রতিবাদটা কিন্তু লেখার মাধ্যমে, কবিতার মধ্য দিয়ে প্রকাশিত হয়। সেই কবিতায় জাগে তার যে বিবেক। আমাদের প্রত্যেকের মধ্যে বিবেক রয়েছে, ভালো মন্দ বিচার করার বিবেক। আমরা ভালোটাই বিচার করি সবসময়, খারাপের প্রতি আমাদের আকৃষ্ট হলে চলবে না। তো আমাদের যে বিবেক, কোনটা খারাপ, আমি কোনটা ভালো করছি, কোনটা মন্দ করছি, এই বোধ আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের, সংবেদনশীল মানুষদের মনের মধ্যে কিন্তু রয়েছে। তাই বলছে, আমার বিবেক আমার বারুদ। বারুদ আমরা জানি বোমা এই সকলের কাজে লাগে, কামান এই সকলের কাজে লাগে। তো কবির বারুদ তো আর কামান নয়। কবির বারুদ হচ্ছে, তার অস্ত্র হচ্ছে, তার তরবারি হচ্ছে ওই একটা কলম। যে কলমে কবি সমাজের অসঙ্গতির কথা,
রাষ্ট্রীয় শোষণের কথা, বিপন্ন সময়ের কথা, বিপন্ন মানুষজনের কথা লিখে তার প্রতিবাদ জানাতে পারে। তো আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে কিন্তু এগুলো জেগে ওঠে। এই হলো তোমাদের কবিতা মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে ধানক্ষেত কাব্যগ্রন্থের কবিতা। কবিতাটা আমি তোমাদের যেটুকু পারলাম আমার বলেই দিয়েছি। আমার যে খুবই সীমাবদ্ধতা রয়েছে আমার এখানে, টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটোই। কেন আমার এখানে কিন্তু বই নেই, আমি নেট থেকে ডাউনলোড করে কবিতাটা পড়লাম। বই আমার সমস্ত বলাই পণ্ডা রয়ে গেছে, আমি বাড়িতে আছি, তো সেখান থেকে খাতায় লিখে কবিতাটা পড়ে যতটা পারি তোমাদের কাজে লাগে যাতে, সেইভাবে চেষ্টা করলাম। কিছু প্রশ্নের উত্তর আমি অবশ্যই তৈরি করে দেবো। তার আগে আমি ক্লাসেও তোমাদের বলি বারবার যে টেক্সট বই অবশ্যই খুব ভালোভাবে পড়বে, কারণ প্রচুর শর্ট প্রশ্ন তোমাদের আসে। তো টেক্সট বই যদি না পড়ো তাহলে কিন্তু হবে না, টেক্সট বই পড়তেই হবে। তো পরে আমি উত্তর প্রশ্ন দেবো। আমার মেমোরিও ভর্তি হয়ে গেল কিন্তু। রাখি আজকে।